ফাস্ট স্টিপ ব্লেড। হ্যাঁ, হোল্ড ফাস্ট, স্টাইপ আর ব্লেড, ঠিক আছে। এটা তোমার হচ্ছে যে মেরিন, মানে আমাদের টেরিস্ট্রিয়াল যে প্লান্টস গুলো আছে তার সাথে যদি কম্পেয়ার করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে ওদের আমাদের টেরিস্ট্রিয়াল প্লান্টের মতো মূল নেই, কিন্তু অ্যাটাচ হবার জন্য হোল্ড ফাস্ট আছে। কাণ্ড নেই, তবে কাণ্ডের মতো দেখতে স্টাইপ আছে। পাতা নেই, কিন্তু পাতার মতো দেখতে ব্লেড আছে। তবে মজার ব্যাপার হচ্ছে এগুলো কোনোটাই ওই প্লান্টের যেই অঙ্গগুলোর কথা বললাম সে তার মতো কাজ করে না, কারণ এগুলোতে ভাস্কুলার কি নেই, ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যুটা নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা একটু প্রকারভেদে। সিউইডের তোমার প্রধানত 3টা গ্রুপে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম গ্রুপটার নাম হচ্ছে, আমরা যদি প্রথমেই শুরু করি তাহলে গ্রিন অ্যালগি দিয়ে শুরু করব। তো গ্রিন অ্যালগি হচ্ছে, এখানে বিষয়টা বলা হচ্ছে গ্রিন অ্যালগি সাধারণত কেন বলা হয়, খুব সহজ কারণ হচ্ছে এদের দেখতে সবুজ হয়। ঠিক আছে, হ্যালো নয়েস হচ্ছে একটু। হ্যালো, জি স্যার। আমরা শুনতে পাচ্ছি কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু যদি শুনতে পেয়ে থাকি তাহলে আমরা গ্রিন অ্যালগি সম্পর্কে কথা বলি। এখানে যেটা কথা লেখা আছে সেটা বলা হচ্ছে, এখানে গ্রিন অ্যালগি ফাইলাম ক্লোরোফাইটা আর ডাইভার্স গ্রুপ অফ মাইক্রোবস এন্ড মাল্টিসেলুলার অর্গানিজমস। তো আমরা তো এখানে মাইক্রোবস এর কথা বলবো না, আমরা মাল্টিসেলুলার অর্গানিজমস এর মধ্যেই থাকবো। that contain the same kinds of pigments found in vascular plants, মানে এখানের মধ্যে যে রঙিন যে পিগমেন্ট গুলো আছে সেই পিগমেন্ট গুলো ভ্যাসকুলার প্ল্যান্টে যে পাওয়া যায় তার মতোই। দ্যাট মিন্স ক্লোরোফিল এ এন্ড বি এন্ড সার্টেন ক্যারোটিনয়েডস। ক্লোরোফিল এ বি থাকবে এবং সার্টেন ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস হচ্ছে আরো কিছু পিগমেন্ট যেটা তোমার গ্রিন প্ল্যান্টসে দেখা যায়। তো এই যে গ্রিন অ্যালগিটা আছে তার 4টা ক্লাস দেখা যাচ্ছে, তার মধ্যে 2টো ক্লাস আছে যারা হচ্ছে ফ্রেশ ওয়াটার এবং টেরিস্ট্রিয়াল মাইক্রোবস হিসেবে প্রকারভেদ হিসেবে দেখা যায়। আর আরেকটা থার্ড ক্লাস সেটা তোমার হচ্ছে আদিম একটা ফাইটোপ্লাঙ্কটন হিসেবে দেখতে পাই। এই যে আমি যে এই যে কথাগুলো বলছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ কিনা এই বিষয়টা আমি বাংলা বললাম, ঠিক আছে। তারপর কিন্তু সিউইডস বিলং টু দ্য ফোর্থ ক্লাস, মানে আমাদের যে সিউইড হয় গ্রিন অ্যালগি তোমার বলা হচ্ছে 4টা ক্লাসে বিভক্ত। তার মধ্যে 2টা ক্লাস তোমার থাকে হচ্ছে এই যে মাইক্রোবস হিসেবে, ফ্রেশ ওয়াটার এন্ড টেরিস্ট্রিয়াল মাইক্রোবস হিসেবে। থার্ড ক্লাস থাকে তোমার আর্লিয়ার ফর্ম, যেটাকে মেরিন ফাইটোপ্লাঙ্কটন হিসেবে চেনা চেনা বলা হয়। কিন্তু ফোর্থ ক্লাস যেটা, সেটা সেই ক্লাসটার নাম হচ্ছে উলভোফাইসিয়া। উলভোফাইসিয়া যেটা উলভোফাইসি, এখানে উলভোফাইসি লেখা আছে। এটার স্পিসিসের সংখ্যা হচ্ছে 1100 স্পিসিস অ্যাবাউট, যেটা 13% অফ অল গ্রিন অ্যালগি। মানে মেরিনের যে সিউইডস গুলো আছে, যে গ্রিন অ্যালগি গুলো আছে সেগুলোর স্পিসিস সংখ্যা হচ্ছে 1100, এবং সেটা হচ্ছে অথবা 13% অফ অল গ্রিন অ্যালগি, মানে যতগুলো গ্রিন অ্যালগি আছে পুরো ওয়ার্ল্ডে তার 13%। ঠিক আছে, আমরা বুঝেছি, সহজ বিষয়, সবাই ক্লিয়ার? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এখন এখানে কিছু ইম্পর্টেন্স লেখা আছে যে গ্রিন অ্যালগি হচ্ছে সিজনাল সোর্স অফ ফুড ফর মেরিন অ্যানিমালস। এটা কোরাল ফরমেশনের জন্য তোমার কন্ট্রিবিউট করে থাকে। তারপর হচ্ছে এটা যদি নিউট্রিয়েন্টস থাকে বেশি, তাহলে সেখানে সে ব্লুম আকারে দেখা যায়, যেটার কথা আমরা গতকালকে বলেছিলাম যে যদি নিউট্রিয়েন্টস থাকে র্যাপিড গ্রোথ হয়ে ব্লুম আকারে সে প্রকাশ পায়। ঠিক আছে, তারপরে এই ফিগারটা আমরা একটু এক্সপ্লেইন করি, এই ফিগারে কি বলা হচ্ছে। গ্রিন অ্যালগির একটা বিশেষত্ব হচ্ছে এদেরকে কোঅ্যানোসাইটিক গ্রিন অ্যালগিও
বলা যায়। কোঅ্যানোসাইটিক জিনিসটার মানে কি? কোঅ্যানোসাইটিক জিনিসটার মানে হচ্ছে যখন কোনো কোষে তোমার কিছু যখন কোনো বডিতে তোমার কিছু কিছু কোষ আছে এককোষী, আবার কিছু কিছু কোষ আছে বহুকোষী। যেমন আমি যদি এখানে একটা চিন্তা করি, এই যে এটা একটা গ্রিন অ্যালগি, এই ফিগারটা চিন্তা করি, এখানে একটা সেন্ট্রাল ভ্যাকুয়াল আছে, মানে খালি একটা জায়গা, আর তার পাশেই এই যে তোমার এই পরিধির দিকে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু সেল আছে যেগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে একটা একটা করে। কিন্তু আবার দেখো বৃহৎ একটা সেল, এটা কিন্তু পুরো আরেকটা সেল, এই যে রাউন্ডের মধ্যে পুরো আরেকটা সেল, এখানের মধ্যে অনেকগুলো নিউক্লি আছে। দেখো এটা নিউক্লি, এটা নিউক্লি, খেয়াল করেছো তোমরা? এই ধরনের এই ধরনের ঘটনা যখন কোনো অর্গানিজমে দেখা যায় তখন আমরা বলি কোঅ্যানোসাইটিক। তো এই যে যেহেতু গ্রিন অ্যালগিতে এটা দেখা যাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে কোঅ্যানোসাইটিক গ্রিন অ্যালগি। আমরা ক্লিয়ার বিষয়টা? স্যার কোনটা দেখা যাচ্ছে, মানে বড় এই অংশ? যেমন ধরো এখানে এই সেল এই সেলগুলো হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে একটা, দেখো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি জি স্যার। এটাতে, এই সেলগুলো খেয়াল করো, এই সেলগুলোতে নিউক্লিয়াস একটা, কিন্তু এই যে এটা একটা মানে ভ্যাকুয়ামের মতো, ভ্যাকুয়াম না ঠিক, এটা সাইটোপ্লাজম, এটা একটা পুরো সেল। এই যে এই পুরো রাউন্ড আকারে একটা সেল থাকে, এই একটা সেলের মধ্যে নিউক্লি, দেখো ভিতরে নিউক্লিয়াস না, নিউক্লি মানে হচ্ছে যে তোমার নিউক্লিয়াস, যখন অনেকগুলো একসাথে নিউক্লিয়াস থাকে তখন আমরা বলি নিউক্লি। তোমাদের এই জিনিসগুলো জানো তো মনে হয়, না? জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, এখানের মধ্যে একটা বিষয় আমি মিস করছি, এটা আসলে ইয়া না, এটা এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখো খেয়াল করো, আমি ভুল বলেছি, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে খেয়াল করেছো সবাই? হ্যাঁ, জি এটা স্যার। হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এখানে এটা হচ্ছে সম্পূর্ণ সেল, এই যে রাউন্ড আকারে অনেক বড় একটা সেল। আমি যেটা বলতেছিলাম প্রথমেই, এটা ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা সেল, এর মাঝে নিউক্লি থাকে অনেকগুলো। তখন এই ধরনের সেল যখন দেখা যায় কোনো অর্গানিজমে, তখন সেটাকে বলা হয় কোঅ্যানোসাইটিক গ্রিন অ্যালগি। ঠিক আছে, তারপর আমরা তে যাব। এই যে একটা শৈবাল দেখা যাচ্ছে, শৈবাল বলবো না, আমরা এলগি বলি, একটা এলগি দেখা যাচ্ছে, গ্রিন অ্যালগি। তো এই গ্রিন অ্যালগিটাকে কি বলা হয়? দ্য থালাস অফ কোঅ্যানোসাইটিক অ্যালগা। অ্যালগা মানে হচ্ছে সিঙ্গুলার ফর্ম, অ্যালগির সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যালগা। Aquaenocytic alga consists of a large central vacuole surrounded by a layer of cytoplasm that contains many nuclei and forms thalli include the globular, মানে তোমার এতে বলা হচ্ছে সেন্ট্রাল ভ্যাকিউল থাকবে। এই দেখো এগুলো কিন্তু গোল গোল দেখতে পাচ্ছ, বৃত্তের মতো। হ্যালো, কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি আমি ভুল করছি, এটাই তো প্রথমে তে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমে এতে চলে গেছে। এই যে কনসিস্ট অফ লার্জার সেন্ট্রাল ভ্যাকিউল, এই যে সেন্ট্রাল ভ্যাকিউলটা আছে এখানে। তারপর হচ্ছে সারাউন্ডেড বাই আ লেয়ার অফ সাইটোপ্লাজম দ্যাট কন্টেইনস মেনি নিউক্লি, যেটা আমরা এতক্ষণ বলেছি। এই যে সারাউন্ডেড বাই সেন্ট্রাল লেয়ার অফ সাইটোপ্লাজম, এই যে এটা পুরোটাই সাইটোপ্লাজম, যার মধ্যে নিউক্লি থাকবে অনেকগুলো। ঠিক আছে, বুঝছি আমরা বিষয়টা? জি ক্লিয়ার? স্যার। তারপর আরো কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদের কথা বলা হচ্ছে এখানে। ডিফারেন্ট থাল্লি মানে হচ্ছে থালাস, মানে হচ্ছে পুরো সিউইটার বডিটাকে থাল্লি বলা হয়। তো আমরা তো গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? হ্যালো, জি স্যার। স্যার যেমন কথাটা কেটে কি আরেকবার বলতে? যেমন আমরা আমরা গত ক্লাসে বলেছিলাম, এখন শুনতে পাচ্ছ কথা? গত ক্লাসে বলেছিলাম যে সিউইডের
ফুল বডিটাকে থালাস বলা হয়ে থাকে, ফুল বডিটাকে। ঠিক আছে? হ্যালো। জি স্যার। এবং এই থালাসের মধ্যে মেইনলি 3 ধরনের অঙ্গ পার্ট দেখা যায়, অংশ দেখা যায়। হোল্ড ফাস্ট, স্টাইপ, ব্লেড। কোনো সময় হোল্ড ফাস্ট থাকবে, ব্লেড থাকবে না, তারপরে কোনো সময় স্টাইপ থাকবে না, ব্লেড থাকবে। এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন কম্বিনেশনে সিউইড থাকে। কিন্তু যেভাবেই থাকুক না কেন, এই সিউইডের ফুল বডিটাকে বলা হয় থালাস। এবং এটার প্লুরাল সিঙ্গুলার ফর্মটা হচ্ছে থালি। ঠিক আছে? হ্যালো। জি স্যার। হুম, বুঝা গেল আমার কথা? না, সিঙ্গুলার না, প্লুরাল ফর্মটা হচ্ছে থালি আর সিঙ্গুলার ফর্মটা হচ্ছে থালাস। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তারপরে অ্যালগি হচ্ছে প্লুরাল ফর্ম আর অ্যালগা হচ্ছে কি স্যার সিঙ্গুলার। এগুলো একটু কনফিউজড, এগুলোকে একটু ঠিক করে নিবা। ঠিক আছে? কনফিউশন তৈরি করতে পারে। দ্য ফর্মস অফ থালি ইনক্লুড, দেখো আমি এটাকে প্লুরাল ভাব বুঝছি কিভাবে। ফর্মস অফ থালি, ফর্মস, ফর্মস মানে কি? গঠন। গঠনের প্রকারভেদ অফ থালি। ঠিক আছে? তো ইনক্লুড দ্য গ্লোবিউলার থালাস অফ ভ্যালোনিয়া। ভ্যালোনিয়াটা হচ্ছে এটা, গ্লোবিউলার মানে হচ্ছে যে গোল গোল, গোল গোল দেখতে, আকারটা গোল। দেখো এখানে তুমি কি ব্লেড, তুমি কোনটা ব্লেড কিছু বুঝবা, কোনটা স্টাইপ কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে আছে দ্য নভি থালাস অফ ওয়ান কাইন্ড অফ কলারপা। নভি থালাস, এই যে এটা, নবি মানে কি? নবি মানে কি? আমরা স্যার নবী, হ্যাঁ বলো। হ্যালো। হ্যালো। স্যার গুচ্ছ প্রকৃতির বা মানে গাঢ় যুক্ত এরকম। উচ্চ প্রকৃতির মানে হচ্ছে তোমার অনেকগুলো নভিউলস দেখা যাবে, বা তোমার হচ্ছে, বুঝতে পারছো আমার কথা? জি দেখো স্যার। এটা। তারপরে হচ্ছে দ্য আমব্রেলা শেপ অ্যাসিটাবেলোরিয়া। এই যে এটা সুন্দর একটা আমব্রেলা শেপ, দেখতে পাচ্ছো? এবং এটার ক্ষেত্রে বলা হচ্ছে ইজ নট টেকনিক্যালি কোএনসাইটিক বিকজ দিস ইনরমাস সেল হ্যাজ অনলি ওয়ান নিউক্লিয়াস। দেখো আমি আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে বেশি নিউক্লিয়াস থাকলে কোন একটা সেলে তখন সেটা কোএনসাইটিক বলা যায়, কিন্তু এটাতে একটা নিউক্লিয়াস আছে, সেই জন্য এটা এটা টেকনিক্যালি এটা কোএনসাইটিক না। আরেকটা হচ্ছে অ্যানাদার ফর্ম অফ থালাস ইজ কর্ডিয়াম। এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের পড়ার সুবিধার্থে, তোমাদেরকে প্রশ্ন এমন আসতে পারে, সেটা কি রকম? তোমাদের প্রশ্ন আসতে পারে যে 5টা গ্রিন অ্যালগির সায়েন্টিফিক নেম সহ উপস্থাপন করো। 5টা গ্রিন অ্যালগি সায়েন্টিফিক, এরকম প্রশ্ন আসতে পারে, বা রেড অ্যালগি বা ব্রাউন অ্যালগি। তো তোমরা এই যে উদাহরণ, এই যে তোমার যে ইয়েটা আছে, দেখো এখানে দেয়া আছে না, এটা কি কি নেম? এটা এটা কি নেম? কমন নেম। এটা কমন নেম সায়েন্টিফিক মোটেও না, নেম, অবশ্যই সায়েন্টিফিক। এখানে ইটালিকে লেখা আছে, এটা সায়েন্টিফিক নেম এবং এটা হচ্ছে শুধুমাত্র জেনাসটার নাম। তো তোমরা কি করবা, এরকম 5টা করে করে তোমরা শিখে রাখবা এবং জেনে রাখবা যে এটা দেখতে কেমন। যেমন আমি এখানে ছবি দিয়েছি, প্লাস হচ্ছে গঠনের বিভিন্ন কথা বলেছি, তোমরা একটু জেনে রাখতে হবে জিনিসটা দেখতে কেমন। তোমাদের এভাবে শিখে রাখবা বিষয়টা। ঠিক আছে? স্যার মানে সায়েন্টিফিক নেম সহ উপস্থাপন করতে বললে সায়েন্টিফিক নেমটা দিব আর গঠনটা দিব? না না, সায়েন্টিফিক নেম সহ উপস্থাপন করলে গঠন দিতে হবে না। সায়েন্টিফিক নেম সহ উপস্থাপন করলে সায়েন্টিফিক নেমই দিতে হবে। কিন্তু আমি এই তোমাদের গঠনটা শিখে রাখতে বলছি এই কারণেই, কারণ হচ্ছে হয়তো কুইজের মধ্যে প্রশ্ন আসতে পারে এরকম যে দ্য গ্লোবিউলার থালাস অফ
ড্যাশ। তো ড্যাশ হচ্ছে কি? ভ্যালোনিয়া। কুইজে কোশ্চেন এরকম আসতে পারে। তারপর দ্য আমব্রেলা শেপড ড্যাশ ইজ নট টেকনিক্যালি কোএনসাইটিক। তাহলে কি হবে ড্যাশের মধ্যে? এক্স্যাক্টলি। আমি বিষয়টা বুঝাই দিলাম যে প্রশ্নটা কিরকম আসতে পারে, এই জন্যই তোমরা একটু শেপ গুলো একটু মনে রাখবা। যে আমব্রেলা শেপটা স্টেবুলারিতে হতে পারে, তারপরে ভ্যালোনিয়ার ক্ষেত্রে হতে পারে গ্লোবিউলার শেপ। তো এই যে বিষয়গুলো মনে রাখবা, এটা পড়তে তাহলে সুবিধা হবে। বুঝতে পারছো আমার কথা? এবং সাথে সাথে তোমরা জেনে গেলা যে গ্রিন অ্যালগির কয়েকটা উদাহরণ বা রেড অ্যালগির কয়েকটা উদাহরণ। ক্লিয়ার? স্যার স্যার তাহলে স্যার সায়েন্টিফিক নেমের সাথে কি দেব, মানে ওখানে সংজ্ঞা দেব? মানে কি রকম সংজ্ঞা? মানে মানে যে 5টা গ্রিন অ্যালগির নাম দিব সায়েন্টিফিক নেম, হুম, তো এগুলো আর কি মানে দেয়া লাগবে ওখানে? আর কিছু দেয়া লাগবে না। স্টেট 5 আচ্ছা, different seaweed, 5 different scientific names of green algae। তাহলে যদি আমি কিন্তু এটা প্রশ্ন বলতেছি না যে আমি এক্সাক্ট এই প্রশ্ন করব, আমি সাধারণত প্রশ্ন কেমন হতে পারে আমি জাস্ট ধারণা দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। তারপরে সাধারণত কুইজও আসতে পারে, ওই যে বললাম যে এখানে আমব্রেলা শেপ স্টেবুলার ক্ষেত্রে ড্যাশ থাকতে পারে, বা জি স্টেট স্যার, ওখানে স্যার ওই যে সায়েন্টিফিক নেম সহ লেখা আছে, এই জন্য আমি ভাবছি যে মানে সহ মানে আরো কিছু দেয়া লাগবে। এখানে সায়েন্টিফিক নেমের কিছু জেনারিক নেমটা দেয়া আছে, স্পিসিস নেম সহ দেয়া নাই। তোমার জেনারিক নেমটাই শিখো আপাতত। ঠিক আছে? ওকে স্যার। এটা সহজ হয়ে গেছে আর কি তোমাদের জন্য, সমস্যা নেই, সহজ হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এরপর আছে হিউম্যান ইউজ অফ গ্রিন অ্যালগি। একটা জিনিস মনে রাখবা, গ্রিন অ্যালগি কিন্তু খুব একটা আমরা খাবার হিসেবে গ্রহণ করি না। আমাদের পুরো ওয়ার্ল্ডের মানুষ গ্রিন অ্যালগিটাকে খাবার হিসেবে গ্রহণ করে না। তবে লাইভ স্টকের ফুড হিসেবে, যেমন গরু টরু বা এইসব যে লাইভ স্টক আছে তাদের যে ফুড হিসেবে এগুলো ইউজ করা হয়। তারপরে ইয়ে হিসেবে ইউজ করা হয়, ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়। তারপরে মাল্চ হিসেবে ইউজ করা হয়। মাল্চ কি? মাল্চ মাল্চ হচ্ছে, যেমন দেখবা যে আমরা যখন কোনো গাছের গাছের গোড়ার দিকে খড়। বলছি, আমরা গাছের গোড়ার দিকে যখন তোমার কচুরি পানা দিয়ে রাখি, খেয়াল করছো কিনা? তোমরা খেয়াল করেছো? জি স্যার, যেন ভেজা থাকে অনেকদিন। ভেজা থাকে, গোড়াটা যাতে ভেজা থাকে। তো এটাই হচ্ছে যে মাল্চ। ঠিক আছে? মনে থাকবে যে সিউইডটাকে অনেক সময় নিয়ে এসে যারা সমুদ্রের আশেপাশে থাকে তারা সিউইডকে নিয়ে এসে এরকম গোড়ায় দিয়ে রাখে গাছে। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। তারপর একটা কুজিন আছে, এশিয়ান কুজিন, যেখানে উলভা ইউজ করা হয়। এই যে উলভাটাকে বলা হয় সি লেটুস। কিছু কিছু ইম্পর্টেন্ট ইয়ে আছে যাদের কমন নেম জেনে রাখলে ভালো। যেমন সি লেটুসটা হচ্ছে উলভা। সম্ভবত এখানে উলভোফাইসিয়া পড়ছিলাম এটা। এই যে উলভা দেখো, লেটুস পাতার মতো দেখতে। দেখছো? হ্যালো, এই যে কি আছে, উলভা ল্যাকটুসা, সি লেটুস। বুঝতে পারছো আমার কথা? জি হ্যালো, স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে এগোই। এরপরে আমরা এসে গেছি রেড অ্যালগিতে। রেড অ্যালগি এটা হচ্ছে ফাইলাম রোডোফাইটা। বলা হচ্ছে গ্রিন অ্যালগিস, ইন কন্ট্রাস্ট টু গ্রিন অ্যালগি দ্য প্রাইমারিলি মেরিন অর্গানিজমস। গ্রিন অ্যালগিতে আমরা বলেছিলাম মাত্র 13% তোমার হচ্ছে যে সিউইডস হিসেবে আমরা বলতে পারি, কিন্তু এই রেড অ্যালগির ক্ষেত্রে এরা প্রাইমারিলি মেরিন অর্গানিজমস। তার মানে হচ্ছে এরা ম্যাক্সিমামই, এদের যত স্পিসিস আছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে মেরিনের। সেটা বুঝতে পারছো না সবাই? জি স্যার। হুম, একটু হ্যাঁ, আবার বলেন তো, বুঝি নাই প্রশ্নটা। একটু বুঝি না, একটু আবার বলতেন। এটা না,
রেড অ্যালগির বিষয়টা, রেড অ্যালগিটা হচ্ছে তোমার এটার সাথে গ্রিন অ্যালগির পার্থক্য হচ্ছে গ্রিন অ্যালগিতে তোমার মিনিমাম হচ্ছে মানে খুবই কম সংখ্যক হচ্ছে সিউইডস, আর রেড অ্যালগির ক্ষেত্রে তারা প্রাইমারিলি মেরিন অর্গানিজম, যেখানে বলা হচ্ছে 98% অফ 6000 স্পিসিস আর মেরিন। রেড অ্যালগির 6000 স্পিসিস পাওয়া গেছে, যার 98%ই হচ্ছে মেরিন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি স্যার, জি স্যার। Which means that the red algae have the highest diversity among the seaweeds. তার মানে আমাদের পরে ব্রাউন অ্যালগি আছে, কিন্তু এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে which means that the red algae have the highest diversity among the seaweeds. তার মানে যতগুলো সিউইডের গ্রুপ আছে তার মধ্যে ডাইভার্সিটি সবচেয়ে বেশি কার? রেড অ্যালগি 6000। একটু আগে আমরা গ্রিন অ্যালগি বলেছিলাম 1100, আর এটা হচ্ছে 6000। এবং রেড অ্যালগি হচ্ছে মোস্টলি ব্যান্থিক ইন ডিস্ট্রিবিউশন। ব্যান্থিক মানে হচ্ছে যে ফ্লোরে থাকবে। সাম স্পিসিস ক্যান সার্ভাইভ এট ডেপথস অ্যাজ গ্রেট অ্যাজ 200 মিটারস। 200 মিটার গভীরতাও দেখা যায়। অবশ্যই পানিটা হইতে হবে ক্লিয়ার ওয়াটার। ক্লিয়ার ওয়াটার হলে 200 মিটার পর্যন্ত লাইট চায় বিধায় রেড অ্যালগিটা 200 মিটার পর্যন্ত দেখা যায়। In addition to chlorophyll A and minor amounts of chlorophyll D, red algae contain the accessory pigments phycoerythrins and phycocyanins. ওদের মানে আরো কিছু পিগমেন্ট থাকে, যেমন গ্রিন অ্যালগিতে আমরা পিগমেন্ট দেখেছিলাম হচ্ছে ক্লোরোফিল এ, বি এবং ক্যারোটিনয়েডস, আর রেড অ্যালগির ক্ষেত্রে আমরা পিগমেন্ট দেখছি ক্লোরোফিল এ, ডি, এ এবং ডি, এবং আরো দেখতে পাচ্ছি ফাইকোএরিথ্রিনস এন্ড ফাইকোসায়ানিনস। এখানে পিগমেন্ট ফাইকোএরিথ্রিনস এর কারণেই রেড অ্যালগিটার লালচে দেখায়। আমি 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 কিন্তু অনেকগুলো কথা বলছি, কথাগুলো একটু তোমরা চিন্তা মানে মাথায় রাখবা। রেড অ্যালগির ক্ষেত্রে ফাইকোএরিথ্রিনস দেখা যাবার কারণে রেড অ্যালগিটা হচ্ছে লালচে দেখায়। এখানে কথাটা এখানে নিচেই লেখা আছে, দ্য নরমালি রেডিশ কালার অফ দিস অ্যালগি কামস ফ্রম দ্য লার্জ অ্যামাউন্ট অফ ফাইকোএরিথ্রিনস। দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ফাইকোসায়ানিন কিন্তু আবার আবার কিছু আরেকটা কথা লেখা আছে যে রেড অ্যালগিটা অলওয়েজ রেড হয় না। এটার কারণ কি? ফাইকোসায়ানিনের কারণে। ফাইকোসায়ানিন কি করে, তোমার হচ্ছে সে ওই লাল রংটাকে অ্যাবজর্ব করে ফেলে, যেটা তোমার ফাইকোএরিথ্রিনস করে না। ফাইকোএরিথ্রিনস রিফ্লেক্ট করে। আমরা জানি কোন একটা বস্তু সেটা যে রংটা রিফ্লেক্ট করে আমরা সেই রংটা দেখি, মানে সেই কালারটা দেখি তার। আমরা তো এটা জানি, তাই না? জি স্যার। তো জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো কিছু কিছু রেড অ্যালগিতে ফাইকোসায়ানিনটার পরিমাণ বেশি হওয়াতে সে রেড কালারটা বেশি অ্যাবজর্ব করে ফেলে, সেই কারণে তার রেড কালারটা সাধারণত অলওয়েজ রেড হয় না, এবং কালারটা ফ্রম ইয়েলো টু ব্ল্যাক এর মধ্যে থাকে। বুঝতে পারছো সবাই? না না, পুরো রেড অ্যালগি না, কিছু কিছু তো অবশ্যই রেডিশ, যেগুলোর হচ্ছে ফাইকোএরিথ্রিনস এর পরিমাণ বেশি। আবার কিছু কিছু অ্যালগির ফাইকোএরিথ্রিনস এর পরিমাণ কম, কিন্তু কি এই যে ফাইকোসায়ানিন পরিমাণটা বেশি। তো সেই জন্য সেগুলো আবার ওই রেডিশটা হয় না, সেগুলো অন্য বিভিন্ন কালার হয়, সেটা ইয়েলো টু ব্ল্যাক। ঠিক আছে, ইয়েলো টু ব্ল্যাক মানে হচ্ছে ইয়েলো থেকে ব্ল্যাক এর মাঝামাঝি যে কালার আছে সেগুলো সহ। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এটা হচ্ছে রেড অ্যালগি। আমি এই যে একই কথা বলবো যে আমি এখানে ছবি দিয়েছি, নিচে একটু গঠন সহ কিছু কথা লেখা আছে, তো তোমরা এগুলো একটু পড়ে নিয়ে রাখবা, যাতে করে তোমরা কুইজে এবং খাতায় যখন প্রশ্ন আসতে পারে যে 5টা এরকম রেড অ্যালগির নাম বলো, তোমরা সেই রকম জিনিসগুলো জানতে পারো। বুঝাইতে পারছি আমি? জি স্যার। জি স্যার। ছবি দেখবা, ছবি দেখে আকার বুঝবা। ছবিতে কি রকম আকার দেখা যাচ্ছে, নিচে কি আকার লেখা আছে। বুঝতে পারছি আমরা সবাই? তাহলে আমরা এখানে আর যাচ্ছি না, আমরা একটু পরের ইয়েতে যাই। ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, এখন খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলাপ করব। সেটার আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রেড অ্যালগিটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের হিউম্যান ইউজে। রেড অ্যালগিটা এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কি লেখা আছে, red algae deposit large amounts of phycocolloids
আর ফাইকোকোলয়েডসটা কি? আ গ্রুপ অফ পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডস কি? পলিস্যাকারাইডস কি? স্যার কার্বোহাইড্রেটের একটা রূপ। অবশ্যই, এক্স্যাক্টলি, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি যদি বলি তাহলে কোথায় যাবো আমরা, একটু বলি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, ওটা ঠিক আছে, কিন্তু কার্বোহাইড্রেটের সবচেয়ে সহজ রূপ কোনটা? স্যার মনোস্যাকারাইড। এক্স্যাক্টলি, গ্লুকোজ। হ্যাঁ, মনোস্যাকারাইড তুমি যে বলছো সেটা সত্যি। মনোস্যাকারাইডের মধ্যে আরো সহজ হচ্ছে গ্লুকোজ। আবার আমরা আবার আরেকটা জানি ফ্রুক্টোজ, আবার আমরা আরেকটা জানি সেলুলোজ। এগুলো সেলুলোজটা হচ্ছে পলিস্যাকারাইড, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ। তো তো red algae deposit large amounts of phycocolloids, group of polysaccharide in their cell wall. ওরা সেল ওয়ালের মধ্যে এই ফাইকোকোলয়েডসটা তারা তাকে সিক্রিট করে, এবং এই ফাইকোকোলয়েডটার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট কারণ কি? কারণ হচ্ছে যে এরা জেলিং এজেন্ট হিসেবে কাজ করে। জেলিং এজেন্ট, জেল, আমরা যে তোমার হচ্ছে যে কি বলে এটাকে, জ্যাম, জেলি এরকম করি না আমরা, এগুলোকে বলা হয় স্টিফেনিং এজেন্ট। স্টিফেন মানে হচ্ছে যে শক্ত করা, কোনো কিছুকে শক্ত করা, দৃঢ় করা, সেটা হচ্ছে যে স্টিফেনিং এজেন্ট। তার বড় উদাহরণ হচ্ছে আগার। আমরা যারা একটু মানে যখন আমরা ডিএনএ নিয়ে কাজ করি তখন আগার বানাই। আগার মানে হচ্ছে কি? মিডিয়াম, এক্স্যাক্টলি। এবং আমরা আগার প্লেট করি পেট্রি ডিশে। এই যে ভাইরাস, ব্যাকটেরিয়াকে যে কালচার করা হয় সেখানে আগার প্লেট তৈরি করা হয়। আমরা এগুলো জানি কিনা একটু তোমরা রেসপন্স করতে হবে। হ্যাঁ, জানলে তো তাহলে আমি বোঝানোর দরকার নাই, আমি উদাহরণ দিলাম যে আগার প্লেট তৈরি করে, অথবা আমরা ডিএনএ এর ক্ষেত্রে আগারোস জেল ইলেকট্রোফোরেসিস করি ডিএনএটাকে আলাদা করার জন্য। তো এইরকম অনেক ইউজ আছে আগারের। তো লেখা আছে agar, for example, forms thick gels at very low concentrations and resist degradation by most microbes. মানে এটা এই রেড অ্যালগির ক্ষেত্রে বেশি ইউজ হয়। এরা এটা তো এই ফাইকোকোলয়েডসটা ব্যবহার করে এরা নিজেদেরকে রক্ষা করে মাইক্রোবস থেকে। ঠিক তেমনি আমরা যখন আগার প্লেটটাকে প্যাটি ডিশে ইউজ করি আগার দিয়ে, আমরা যে ব্যাকটেরিয়াটা ওখানে গ্রো করাতে চাই তার বাহিরে অন্য মাইক্রোবস ওখানে ঢুকতে পারবে না। ঠিক আছে, যদি আমরা এটাকে আইসোলেট করে রাখতে পারি। বুঝতে পারছো আমার কথা? ওকে। আবার এখানে বলা হচ্ছে ইটস প্রাইমারি ইজ ইন মেকিং সলিড কালচার মিডিয়া। এই যে আমি বলছি যে আগার প্লেট, আগার মিডিয়া ফর গ্রোয়িং ব্যাকটেরিয়া ইন মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিজ। ঠিক আছে। ইট ইজ অলসো ইউজড ইন ফুডস এন্ড ফার্মাসিউটিক্যালস অ্যাজ আ থিকেনিং এজেন্ট। এই যে থিকেনিং এন্ড স্টিফেনিং একই কথা, থিকেনিং এজেন্ট হিসেবে সেটা কাজ করে। থিকেনিং মানে কি? হ্যাঁ, রাইট। তারপর এরপরে আবার এটা আরেকটাও এর ফাইকোকোলয়েডস দেখা যায়, সেটাকে বলা হয় কি? এটার উচ্চারণ কি হবে? কেউ বলো তো কি হবে এটার উচ্চারণ? কাছাকাছি হয়েছে, এটার উচ্চারণ হবে কারাগিনান। হ্যাঁ, is also used as a thickening and binding agent in ice cream, pudding and salad dressings, and by the cosmetic industry for various creamy preparations. মানে কসমেটিক্স বা আইসক্রিম, পুডিং এগুলোতে এটা থিকেনিং এবং বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। বাইন্ডিং এজেন্ট জিনিসটা হচ্ছে স্যার আইসোলেট করলে কি হবে না একটা বলছিলেন? আমরা যখন আগার মিডিয়া তৈরি করি, সেই আগার মিডিয়াতে যখন ব্যাকটেরিয়া কালচার করি তখন আইসোলেট করে রাখলে ওখানে আর কোনো ব্যাকটেরিয়া জন্মানোর চান্স নেই। বুঝতে পারছো আমার কথা? আমরা যে নির্দিষ্ট ব্যাকটেরিয়া গ্রো করাতে চাই তার বাহিরে আর কোনো ব্যাকটেরিয়া হবার চান্স নেই। হ্যালো। স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তারপর আরো কিছু রেড অ্যালগি আছে যারা হিউম্যানের ফুড হিসেবে কাজ করে। সেটার মধ্যে একটা খুব ফেমাস হচ্ছে আইরিস মস, কনরোস কিপ্রাস,
সিপ্রাস, এটাকে বলা হয় আইরিস মস। এটা তোমার হচ্ছে যে আয়ারল্যান্ডে পাওয়া যায়, এবং এটাকে তোমার হচ্ছে দুধের সাথে অল্প পরিমাণ দিয়ে বয়েল করা হয়, যেটা তোমার হচ্ছে যে থকথকে হয়ে যায়, দুধটাকে থকথকে করে ফেলে। এটাকে তোমার শুধুমাত্র আয়ারল্যান্ড না, এরা ইংল্যান্ডে, কানাডাতে, গ্রেট ব্রিটেন, ফ্রান্সে এটাকে তোমার ব্যবহার করা হয়, যেটার নামও দেয়া হচ্ছে কি ব্ল্যাঙ্ক ম্যাঙ্গ। এটা কি উচ্চারণ হবে আমি আসলে ঠিক বুঝতেছি না। ব্ল্যাঙ্ক ম্যাঙ্গ কি উচ্চারণ হবে এটা? ব্ল্যান্সম্যাঞ্জ। আচ্ছা, হইতে পারে। ব্লাঙ্কম্যাঞ্জ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, একটা হবে। এইটা হচ্ছে এই খাবারটার নাম, ঠিক আছে। তারপর আরেকটা ফুড স্টাফ আছে যেটাকে আমরা বলি ডালস, সেটা হচ্ছে এই যে ডালসটা হচ্ছে রোডি মেনিয়া পালমাটা। এটাকে ফুড স্টাফ হিসেবে ইংল্যান্ডে ইউজ করা হয় ফর হান্ড্রেড অফ ইয়ার্স, এবং জাপানে এবং আদার এশিয়া কান্ট্রিতে পরফাইরা স্পিসিস, যেটাকে লেভার বলা হয়। পরফাইরা আমরা মনে হয় এখানে দেখে আসছি, এই যে পরফাইরা, এটা হচ্ছে পরফাইরা, দেখতে পাচ্ছি আমরা। এই পরফাইরা এটাকে লেভার বলা হয়। এটাকে সুশি, স্যুপস এবং সিজনিংস এ ইউজ করা হয়। সুশি খেয়েছো তোমরা? সুশি, না স্যার, নাম শুনি। সুশি, তারপরে সুশি, এগুলো হচ্ছে আরেকটা হচ্ছে সাসিমি। এগুলো হচ্ছে জাপানের খুব ফেমাস ফুড আর কি, ওয়ার্ল্ড রিনাউন্ড ফুড, সুশি এবং সাসিমি। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো আমি জানি না তোমরা কতটুকু এটা খেতে পারবা, কারণ এটা র ফিশ দিয়ে করা হয়। র ফিশ, র ফিশ বুঝো? হ্যাঁ, কাঁচা মাছ দিয়ে খাওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা তোমরা যদি খেলে তুমি যেটা খাচ্ছ এটা কাঁচা মাছ খাচ্ছ কিনা তুমি বুঝতে পারবা না। হ্যাঁ, খুবই মজার। তবে কয়েকটা আইটেম আবার মানে ভালো লাগবে না সুশির মধ্যে তোমার। কিছু কিছু সুশি জিনিসটা আসলে কি, সুশি জিনিসটা হচ্ছে স্টিকি রাইস এর সাথে তোমার হচ্ছে একটা র ফিশের টুকরো, খুবই মানে ইলিগেন্টলি তোমার স্লাইস করা একটা টুকরো তোমার স্টিকি রাইসের সাথে দিয়ে দেওয়া হবে, রোল করা থাকে, বিভিন্ন শেপের হয়ে থাকে। সুশি কিন্তু এক ধরনের হয় না, সুশি বিভিন্ন ধরনের হয়। তো সেটা তোমার তুমি যেটা করতে হবে, তোমার রাইস এবং যে ফিশের যে অংশটা, আমি এখানে একটা কথা এই জিনিসগুলো বলতেছি কারণ হচ্ছে যে জিনিস কিছু কিছু খাবার আছে, যেমন আমরা চামচ দিয়ে খেলে সেই ভাতটার কি আমরা আসল টেস্ট পাই, ভাত খাওয়ার মজা পাই? না স্যার। হ্যাঁ, আমরা হাত দিয়ে খাই। তো সুশি খাওয়ারও নিয়ম আছে। সুশি খাওয়ার নিয়ম হচ্ছে তোমার ভাতের সাথে উপরে তোমার মাছটা দিয়ে দেয়া হয়। মাছটা উপরে এমন ভাবে দেওয়া হয়, তুমি তুমি যখন ওই যে চপস্টিক দিয়ে ধরবা, ধরার পরে তুমি শুধুমাত্র সসটা লাগাবা তোমার হচ্ছে যে মাছের অংশে, ভাতের অংশে সসটা লাগাবা না। যদি ভাতের অংশে লাগাও তার মানে তুমি সুশিটা খেতে পারছো না। বুঝতে পারছো আমার কথা? ক্রিটিক্যাল না, ওই জাপানিজরা এত দ্রুত খায় এটা, এবং ওরা খুবই এফিশিয়েন্টলি এটা খায়, মানে যেভাবে নিয়ম বলছি না, ওরা খুব দ্রুত ওইভাবে খায়। তো আমি এরকম অভিজ্ঞতা হয়েছিল দেখে আমি তোমাদেরকে বিষয়টা বলছি, আমাকে মানে এই জন্যই জিনিসটা ইন্টারেস্টিং। তোমাদের কাছে কেমন লাগলো বিষয়টা জেনে? দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে যে ফিশের পার্ট, যেটা তোমার র ফিশ, আর একটা পার্ট থাকে হচ্ছে রাইসের পার্ট। তো তুমি রাইসের পার্টটার মধ্যে তুমি কিন্তু ইয়া লাগাবা না, সস লাগাইতে পারবা না। তুমি লাগাতে হবে ওই কিসের, ফিশের পার্টটার মধ্যে, র ফিশের পার্টটার মধ্যে। এবং ওদের সসটা থাকে ইয়ে তোমার সয় সস দিয়ে করা। আর আরেকটা তোমার হচ্ছে যে ঝাল টাইপের একটা উপাদান থাকে, যেটাকে আমরা মানে বাংলাদেশে আমরা অনেক সময় খেয়ে বলবো যে এটা সরিষার দানা থাকতে পারে, কিন্তু এটাকে সরিষার দানা হয়তো না, এটার নাম বলা হয় ওয়াসাবি। ওয়াসাবির নাম শুনছো? ওয়াসাবি দিয়ে সার্চ জি দিবা, স্যার। দেখবা যে শুনছো, জি স্যার। কোথায় শুনছো? না, এটা চিপসে পাইছিলাম, চিপসে? চিপসের ফ্লেভার। আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না চিপসের কি চিপস, জি আমাকে স্যার। জেনে নামটা বললে আমি তাহলে চিপসটা কিনে খাইতে হবে।
স্যার ওটা তো মনে নেই কি চিপসের ফ্লেভার ছিল কিন্তু ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, ওয়াসাবি ফ্লেভারটা হচ্ছে কিছুটা মানে ঝাঝালো টাইপের। তো ওটা ওরা হচ্ছে মানে খাবারটার মধ্যে তো ঝাল কিছু নাই, ওরা ঝাঁঝালো মানে ঝাল টাইপের একটা ফ্লেভার আনার জন্য ওয়াসাবিটা ইউজ করে। এটা হচ্ছে গ্রিনিশ কালার, বুঝতে পারছো? তো ওরা ওদের খাবারের হ্যাবিট আসলে হেলদি, অনেক হেলদি। কেন? কারণ হচ্ছে আমরা ভাজা পোড়া খাই, আর ওরা খায় স্যুপ, ওরা খায় র। এখন তুমি বলতে পারো স্যার র ফিশ খায় যে ওদের কি পেট খারাপ হয়ে যায় না? না, হয়ে যায় না। কারণ ওরা র ফিশটাকে ফ্রিজে রেখে দেয় এবং এত ডিপ ফ্রিজ করে যে বিভিন্ন ওয়েতে ওরা র ফিশটা থেকে তোমার যতটুকু সম্ভব ওরা ব্যাকটেরিয়ার উপস্থিতি সেটাকে মিনিমাইজ করে ফেলে। আমার কথা বুঝছো নাকি? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা তাহলে এই অনেকগুলো কথা বললাম এর মাঝে। আচ্ছা, ব্রাউন এলগির কথা বলি। ব্রাউন এলগিটা হচ্ছে ফাইলাম ফাইটা আর মাল্টি সেলুলার গ্রুপ অফ স্ট্রামেনোফাইলস। স্ট্রামেনোফাইলসটা কি আসলে? স্ট্রামেনোফাইলস, হ্যাঁ, কিছু কিছু অটোট্রপস কে একসাথে স্ট্রামেনোফাইলস বলা হয়। স্ট্রামেনোফাইলস হচ্ছে যে যাদের সিলিয়াস থাকে, ফ্লাজেলা থাকে অনেক বেশি। ফ্লাজেলা, সিলিয়াস এগুলো বুঝি নাকি আমরা? সিলিয়া, জি স্যার। স্যার ইয়েস ইয়েস ইয়েস, সুতার মতো। সুতার মতো, রাইট, হ্যাঁ। এটাই মনে রাখো আপাতত। স্ট্রামেনোফাইলস জিনিসটা কি মানে ওইসব উদ্ভিদ বা ওইসব ওই অ্যালগি বা ওইসব হচ্ছে এককোষী প্রাণীকে বোঝায় যাদের অনেক বেশি ফ্লাজেলা থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, they include such familiar forms as rockweed, scalps and sargassomoid. মানে এই ব্রাউন অ্যালগিটার ব্যাপারে আমরা বেশি পরিচিত। কারণ কি ব্রাউন অ্যালগিটার ব্যাপারে বেশি পরিচিত? কারণ হচ্ছে কিছু কিছু পপুলার নেম আমরা জানি ব্রাউন অ্যালগির আগে থেকেই। যেমন একটা হচ্ছে রকউইডস, আর হচ্ছে কেল্প। আমরা কেল্প ফরেস্ট সম্পর্কে শুনেছিলাম আগে, কেল্প ফরেস্ট বলে। আর একটা হচ্ছে সার্গাসামোইড। আমি গতকালকেই বলেছিলাম যে সার্গাসামের কথা একটা বলেছিলাম, যে সার্গাসামটা আসলে ভেসে থাকে, এটার হোল্ড ফাস্ট নেই, বলেছিলাম কিনা? হ্যাঁ। তো এই যে সার্গাসাম, কেল্প, তারপর রকউইডস, এগুলো পপুলার নেম। তো এই কারণে ব্রাউন এলগি সম্পর্কে আগে আমরা কিছু জানি। এটার হচ্ছে 1500 স্পিসিস থাকে, যার মধ্যে সবগুলোই বলা যায় মেরিন। দেখো 99.7%। আর ওই আগের রেড এলগিতে 6000 স্পিসিস, যার মধ্যে 98% হচ্ছে মেরিন। আর এটার মধ্যে 1500 স্পিসিস, যার মধ্যে 99.7% হচ্ছে মেরিন। তারপর they have a higher species diversity in the sea than green algae and lower diversity than red algae. এটা খুবই সহজ কথা। তাদের সি এর মধ্যে তাদের ডাইভার্সিটিটা গ্রিন অ্যালগির চেয়ে বেশি এবং রেড অ্যালগির চেয়ে কম। ঠিক আছে না? তারপর এখানে একটা কথা লেখা, যেটা একটু আগে বলে ফেলেছিলাম, যে উইথ রেয়ার এক্সেপশন সাচ এজ সার্গাসাম দে আর ব্যান্থিক। মানে তারা মোস্টলি ব্যান্থিক, কিন্তু কিছু কিছু রেয়ার এক্সেপশন আছে যার মধ্যে সার্গাসাম একটা। বুঝছি আমরা বিষয়টা? হ্যাঁ। এরপর হচ্ছে এদের হচ্ছে ফিলামেন্টাস ফর্ম থাকে এবং এরা অনেক বড় হয়। ব্রাউন এলগিটা অনেক বড় হয়। সেটা কাদের? সেটা হচ্ছে যে জায়ান্ট কেল্প। এবং এরা 100 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, লম্বা হতে পারে। 100 মিটার বুঝো, 330 ফিট। 330 ফিট মানে হচ্ছে 33 তলা বিল্ডিং এর সমান। একটা 33 তলা যখন দালান দেখবা, তখন এটা যেমন এই কেল্পের এক একটা কেল্প এবং 33 তলার দালানের সমান হতে পারে। বুঝতে পারছো বিষয়টা? অনেক লম্বা। এই যে কেল্প ফরেস্ট, এইটার মাঝে সুইমিং করতে কার ইচ্ছা করতেছে? আটটা পড়বো তো। হ্যাঁ, বলো তো কি বলতে চাচ্ছ, কি বলছিলা? আটটা পড়বো তো, এখানে তো অনেক মানে জঙ্গলের মতো দেখতে আর কি। জঙ্গলের মধ্যে দেখতে বলতে মজার ব্যাপার হচ্ছে এগুলো মানে এক্সপ্লোর করার জন্য মানে জায়গা মানে বলা যায় না ভয়ঙ্কর সুন্দর। তোমার ভয়ঙ্কর সুন্দর বিষয়টা বুঝো? সুন্দর, অদ্ভুত সুন্দর যেটা
ভয়ঙ্কর সুন্দর বলতে একটা নাটক ছিল। নাটকের নামও কি ভয়ঙ্কর সুন্দর? না, অদ্ভুত সুন্দর, সরি ভয়ঙ্কর সুন্দর মনে হয় ছিল নাটকটা, ঈদের নাটক ছিল, সুন্দর ছিল ওটা। মানে আচ্ছা পানির আচ্ছা। অভাব ছিল। ও সেটা বলছে। আচ্ছা আচ্ছা, দেখা হয় নাই। আচ্ছা ঠিক আছে তাহলে। তো এই দেখো, এটা দেখতেই ভয়ঙ্কর মনে হচ্ছে, আর আমি কিন্তু একটু পানি ভয় পাই, তা আমার আরো বেশি ভয় লাগতেছে। তোমাদের কে আছে পুকুরে নামতে ভয় পাও তোমাদের মধ্যে? স্যার সাঁতারের জন্য ভয় পাই না, সাপের জন্য ভয় পাই। স্যার আমি হাইড্রোফোবিক। স্যার আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই সাঁতার কাটতে গিয়ে ডুবার অভিজ্ঞতা আছে কার? ডুবার অভিজ্ঞতা আছে? আমার আচ্ছা স্যার আমার 3 বার। স্যার আমার 5। আচ্ছা আচ্ছা, খুবই খারাপ অভিজ্ঞতা এটা, বাপরে। আমারও আছে। আচ্ছা যাই হোক, এখানেও যেমন এখানে আমরা কয়েক ধরনের ব্রাউন ব্রাউন এলগি আকার দেখতে পাচ্ছি। আহ, এখানে নিচে দেখা আছে যে ডেন্স ম্যাট অফ নটেড রেক এসকোফাইলাম ইন দ্য ইন্টারটাইডাল জোন গ্যাস ব্লাডার হেল্প bow the alga at high tide। এই যে এগুলো হচ্ছে যে গ্যাস ব্লাডার, এগুলো তোমার হাই টাইডের ক্ষেত্রে ওদেরকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তারপরে আছে দ্য সি পাম পোস্টালসিয়া, এটাকে সি পাম, এগুলোকে পাম গাছের মতো দেখায়। পাম মানে কি জানো? পাম ট্রি কি? এক্স্যাক্টলি, নারকেল গাছ, তাল গাছ, তারপরে আরো পাম অয়েল, যে পাম আর একটা এরকম না, এরকম জাতীয় গাছগুলোকে পাম ট্রি বলা হয় সবগুলোকে একত্রে। তো এটাও দেখতে নারকেল গাছের মতো পাতা, দেখতে পারছো? হ্যাঁ, তো এই জন্য এটাকে এরকম সি পাম বলা হয়, এটাকে পোস্টালসিয়া। তারপরে আছে ফ্ল্যাট ব্লেড অফ আগারা। এই যে আগারাম, এটা ফ্ল্যাট ব্লেড, কিন্তু এটার পোর আছে অনেকগুলো এর মাঝে। তারপরে আরেকটা আছে এই যে প্যাডিনা লুকস লাইক আ ক্লাস্টার অফ পটেটো চিপস। দেখো তোমার পটেটো চিপস এর মতো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এইরকম। হ্যাঁ স্যার এখানে হ্যাঁ, কিছু কিছু ব্রাউন অ্যালগি তো দেখে গ্রিন অ্যালগির মতো মনে হচ্ছে, একদম সবুজের মতো। সবুজের মতো তো যদি মনে, আইডেন্টিফাই করা। হ্যাঁ হ্যাঁ, সবুজের মতো মনে হয় বা সবুজ সাপ দেখাও যায়, কিন্তু সায়েন্টিস্টরা পরে রিসার্চ করে দেখলেন যে ওই যে পিগমেন্ট, ওদের পিগমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। ওই যে আমি আগেই বলেছিলাম যে রেড এর ক্ষেত্রে পিগমেন্ট থাকে হচ্ছে এ এবং ডি, এবং কিছু কিছু আরো পিগমেন্ট আছে ফাইকোএরিথ্রিনস আর ফাইকোসায়ানিনস। মনে আছে নাকি তোমাদের এসব কথা? জি স্যার। স্যার আমরা দেখে তাহলে স্যার কিভাবে চিনবো? দেখে চিনার উপায় হচ্ছে তুমি এক্সপার্ট হইতে হবে। জি স্যার। গ্রিন অ্যালগির সাথে মানে খুব একটা গ্রিন অ্যালগির সাথে অন্যগুলোর একটা পার্থক্য ইজিলি করা যায়, কারণ হচ্ছে গ্রিন অ্যালগি আসলে গ্রিনিশই মেইনলি হয়। ওই গ্রিন অ্যালগি দেখো, এটা অনেক গ্রিন সবগুলা, জি দেখতে স্যার। পাচ্ছ নাকি? কিন্তু এগুলোর ক্ষেত্রে দেখো, এটা এটা তেমন গ্রিন তো দেখাই যাচ্ছে না। এটা তো হয়তো গ্রিন দেখা যাচ্ছে কিছুটা, ব্রাউন অ্যালগি এই যে এই জায়গাটা একটু গ্রিনিশ দেখা যাচ্ছে, কিন্তু এটা কি আসলে গ্রিন? হালকা হালকা। ইয়েলোইশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এই জন্য একটু ওই এভাবেও তুমি বিষয়গুলোকে তুমি আলাদা করতে পারবা দেখে, ঠিক আছে? ওকে ওকে, স্যার। এবার আসি এটার এটার হচ্ছে হিউম্যান ইউজ নিয়ে। এটারও ফাইকোকলার্স আছে, যেটা অ্যালজিনেটস বলা হয়, এবং এটাও তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ডেন্টাল, কসমেটিক্স এবং ফুড ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। তো ওই যে গত ক্লাসে আমাদের একজন বলেছিল যে আসলে অ্যালগিস আর হচ্ছে সিউইড হচ্ছে অনেক বেশি আয়োডিনের একটা বড় একটা যোগান দেয়। এটার কথা এখানে লেখা আছে, দ্য কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন সাম স্পিসিস অফ কেল্প মে বি 10 টাইমস দ্যাট অফ দ্য সারাউন্ডিং সি ওয়াটার। মানে কেল্পের মধ্যে যে আয়োডিন কনসেন্ট্রেশন আছে সেটা 10 গুণ বেশি সি ওয়াটারের মধ্যে যে তার সারাউন্ডিং সি ওয়াটার আছে। বুঝতে পারছো আমার কথা? মানে তার কেল্পের মধ্যে অনেক বেশি আয়োডিন দেখা যায়।
তারপর এখানে বলা হচ্ছে the before cheaper methods of obtaining iodine or developed seaweeds মানে এখন বর্তমানে আয়োডিনটা সিনথেটিক আয়োডিন বা বিভিন্ন আয়োডিনে পাওয়া যায় এখন কম দামে, কিন্তু এগুলো যখন ছিল না তখন সিউইডটাই হচ্ছে যে আয়োডিনের একটা বড় একটা সোর্স ছিল, মানে মেইন সোর্স ছিল। ঠিক আছে, স্যার তাহলে ব্রাউন অ্যালগের মধ্যে আয়োডিনের সোর্স বেশি? ব্রাউন অ্যালগিতে আয়োডিন আছে বেশি তা না, আয়োডিনের মধ্যে কেলফের মধ্যে আয়োডিনটা খুব বেশি। এই যে কেলফ ফরেস্ট, আমি কেলফ দেখাইলাম না একটু আগে, জি স্যার, জায়ান্ট ওই কেলফের মধ্যে সময় আয়োডিনটা বেশি। আয়োডিন কম বেশি সির সব ধরনের প্রাণীতে আয়োডিন কম বেশি দেখা যায়, ইভেন ফিশের মধ্যেও আয়োডিন দেখা যায়, কিন্তু কেলপের মধ্যে সবচেয়ে বেশি, এই জন্য এটাকে একটু স্পেশালি বলা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আসি ইন্টারেস্টিং বিষয়, আমাদের বায়োলজির একটা সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে রিপ্রোডাকশন। এখন এই রিপ্রোডাকশনটা কিভাবে হয়? সিউইডস এর ক্ষেত্রে রিপ্রোডাকশনটা অনেক ভাবে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে রিপ্রোডাকশন অনেক ভাবে হওয়ার পেছনের কারণ কি স্যার? রিপ্রোডাকশন অনেক বেশি হওয়ার পেছনের কারণ হচ্ছে বেঁচে থাকা, অন্য কোনো কারণ না। পরিবেশ যদি খারাপ থাকে তাহলে স্পোর তৈরি করে, পরিবেশ যদি ভালো থাকে তাহলে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এগুলো কিন্তু আমরা জানি, তাই না? আগে কিছু কিছু আমরা জেনেছি। তোমাদের কি মনে আছে বিষয়টা যে পরিবেশ খারাপ থাকলে স্পোর, পরিবেশ ভালো থাকলে রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, এগুলো কিছু পড়ছিল তোমরা? প্লান্টের ক্ষেত্রে কিন্তু, বোটানিতে ক্ষেত্রে কিন্তু এগুলো জি ছিল। স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক। আচ্ছা, সিউডের ক্ষেত্রেও এরকম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে ওদের পাতাগুলো পিস পিস আকারে সেটা হয়, ডিভাইড হওয়ার পরে তারা এক একটা পিস পিস আকারে যখন ডিভাইড হচ্ছে, পাতা বলতেছি থালাসটা, তখন সেটা এক একটা ইন্ডিভিজুয়াল আকারে সে নতুন আকারে রূপ নেয় আর নিউ অ্যালগা হিসেবে রূপ নেয়, এবং এদের এই ধরনের রিপ্রোডাকশনটাকে বলা হয় ফ্রেগমেন্টেশন। আমরা এটা কি, এই কথাগুলো কি বুঝছি কিনা? স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। আমি বুঝো নাই আমার কথা? ফ্র্যাগমেন্টেশন একটু আরেকবার ক্লিয়ার হবে হয়তো। থালাসটা breaks into pieces and each new piece grows into a new alga. বুঝতে পারছো? ওদের যে থালাস, ওদের বডিটা পিস পিস আকারে ভাগ হয়ে যায়, এবং সেই ভাগটা এক একটা নতুন অ্যালগা হিসেবে রূপ নেয়, এবং এই ধরনের কন্ডিশনটাকে বলা হয় ফ্রেগমেন্টেশন। ফ্রেগমেন্টেশন মানে কি? ফ্র্যাগমেন্ট মানে কি? ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যে কি করা, খণ্ড করা। খণ্ডায়ন। হ্যাঁ হ্যাঁ, তো সেটা করা, সেই ধরনের এই ধরনেরও এইভাবেও তাদের রিপ্রোডাকশন হয়, তাদের বংশবৃদ্ধি হয়। কিন্তু আরেকটা হচ্ছে, স্যার ওটা ফ্র্যাগমেন্টেশন কি অঙ্গজ প্রজনন ধরনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এটা তো উদ্ভিদের ক্ষেত্রে এরকম হয় আর কি। আমরা যখন ওই যে বোটানি পড়েছিলাম তখন এইভাবে হচ্ছে বংশবিস্তার, পাতাকুচি যে গাছ আছে ওটা। জি স্যার। এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, সেটা একদম ঠিক। another type of asexual reproduction involves spore formation. স্পোর ফর্মেশনের মাধ্যমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এবং এইটা মিওসিস এর মাধ্যমে হয়। তার মানে স্পোর যখন হয়, স্পোর যখন তৈরি হয়, সেই স্পোরের মধ্যে কয় সেট ক্রোমোজোম থাকবে? এক সেট ক্রোমোজোম থাকবে। খুব সুন্দর, তোমরা তো জানো দেখতে পাচ্ছি। এবং যে জায়গাটা থেকে স্পোরটা তৈরি হয়, সেই থ্যালাসের সেই জায়গাটাকে বলা হয় স্পোরেঞ্জিয়াম। স্পোরেঞ্জিয়াম। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো সবাই? জি। রিপ্রোডাকশন খুবই ইম্পর্টেন্ট। রিপ্রোডাকশনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, এবং খুবই সহজ। ইম্পর্টেন্ট তো অবশ্যই, কিন্তু আবার সহজও। ওই যে ফার্স্টে বলেছিলাম যে পিস পিস আকারে ভাগ হয়ে যাবে থালাস, সেটাকে বলা হয় ফ্রেগমেন্টেশন। আর যখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আরেকটা হচ্ছে স্পোর ফর্মেশন। সেখানের মধ্যে টিপিক্যালি তারা মিওসিসের মাধ্যমে স্পোরটা তৈরি হয়, কিন্তু যে জায়গাটার মধ্যে স্পোরটা ফর্ম হয় থালাসের,
সেই জায়গাটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। স্যার একটা ঠিক আছে? কোশ্চেন করব। হ্যাঁ, আচ্ছা স্যার, মিওসিসটা কেন হলো এখানে? এটা তো এমনি মানে শৈবাল দেহে তো এমনি হ্যাপ্লয়েড হয় না, তাহলে আবার মিওসিস কেন হবে এখানে? শৈবাল হ্যাপ্লয়েড হয় না তো, শৈবাল তো ডিপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড হতে পারে, হ্যাপ্লয়েডের ফর্ম আছে, আমি সামনে এটা বলবো, কিন্তু সাধারণত স্পোর যেইটা তোমার স্পোর ফর্ম করে, সাধারণত বলছি আমি, বলো সাধারণত মানে হচ্ছে এর এক্সেপশনও থাকতে পারে, বিষয়টা তাই, তাই না? সাধারণত যেই অঙ্গটা শৈবালের যে অবস্থায় শৈবাল স্পোর ফর্ম করে সেটা ডিপ্লয়েড থাকে। তো যেহেতু সে ডিপ্লয়েড, তখন যদি সে স্পোর ফর্ম করে মিওসিসের মাধ্যমে, সেটা হয়ে যায় কি হ্যাপ্লয়েড। মানে 2 সেটস ক্রোমোজোম থাকছিল, সেটা মিওসিসের মাধ্যমে ডিভাইড হয়ে সে হয় 1 সেট ক্রোমোজোম, মানে হ্যাপ্লয়েড। বিষয়টা এবার বুঝতে পারছো? হ্যাঁ, তুমি যে প্রশ্ন করছো, হ্যাপ্লয়েড থেকে পুরো সিউইডটা উৎপন্ন হয় না। আমি মানে আসতেছি সামনে, তারপর তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করব, ঠিক আছে? এখানে সামনে তোমার এই প্রশ্নের অনেকগুলো আনসার তুমি পেয়ে যাবা, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি নেক্সট ক্লাস আছে কয়টায়? কোনো ক্লাস আছে নেক্সটে? 11টা। 11টা ক্লাস হলো তো আমাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা ইম্পর্টেন্ট বিষয়, তাহলে আজকে এই পর্যন্তই। আর তুমি যে প্রশ্নটা করছো, তুমি সেটার আনসার পেয়ে যাবা আমি যখন নেক্সট সামনে পড়াবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদেরকে এখন ছেড়ে দিচ্ছি, ক্লাস আছে যেহেতু। ওকে, ঠিক আছে, খুদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু